সাহায্য করে, না হলে তো কোনো শ্রমিক নেতা এই ধরনের দুর্নীতি জড়িয়ে পড়তে পারে না। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর চোরাচালানের গোল্ডেন জোন, আমদানি ও রপ্তানি শাখা দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার চোরাচালান। তাহলে এয়ারপোর্ট দিয়ে হচ্ছে, এটাতে এয়ারপোর্ট কে কন্ট্রোল করে? সরকার নিয়ন্ত্রণ করে। এখানে তো কোনো প্রাইভেট সেক্টর নেই, পাবলিক সেক্টরে নিয়ন্ত্রণ করে। 9 আগস্ট আছে, ঈদকে সামনে রেখে চলছে ভয়াবহ চাঁদাবাজি। আমি আগে আপনাকে বলছিলাম যে নাফিদের দোকান থেকেও চাঁদা নিচ্ছে। মহাসড়ক, ফুটপাত, টার্মিনাল সব চাঁদাবাজদের দখলে। ঢাকাতে আপনি যে দেখেন কোনো ফুটপাত দিয়ে আপনি হাঁটতে পারবেন না, আপনাকে রাস্তার উপর দিয়ে হাঁটতে হবে। কারণ ছাত্রলীগের, যুবলীগের ছেলেরা ফুটপাতগুলি ভাগ করে নিয়েছে যে এই রাস্তা আমার দখলে, এই রাস্তা তোমার দখলে। আগে যারা ফুটপাতে কাজ করতো তাদেরকে সবাইকে উঠিয়ে দিয়েছে, নতুনভাবে এগুলি লিজ দেওয়া হচ্ছে। 10ই আগস্ট যুগান্তর পত্রিকায় ভর্তি বাণিজ্য নামি দামি 3 স্কুলের, অর্থাৎ ঢাকার বড় বড় স্কুলগুলিতে আপনি ভর্তি হওয়ার জন্য যারা এগুলির দায়িত্ব আছে তাদেরকে ঘুষ দিতে হচ্ছে। বর্বরতার রূপ কতটা ভয়ঙ্কর, মধ্যযুগকেও যেন হার মানায়। মিলনকে পিটিয়ে হত্যা, মিলনকে পিটিয়ে হত্যা, যেটা নিয়ে খুব তোড়পাড় হয়েছে বাংলাদেশে। আমি আপনাকে শুধু আপনার মাধ্যমে এই কয়েকদিনের দর্শকদেরকে শুধু কয়েকদিনের ঘটনাটা বললাম। এখন যদি আপনি 2.5 বছরের ঘটনাগুলি আপনাকে বলতে যাই, আমার মনে হয় ঘন্টা 2-1 সময় লাগবে। এবং বিগত 38 বছর যে ঘটনাগুলি ঘটে নাই, গত 2 বছরে সেটা ঘটেছে। এটা গড়ার পিছনে কারণটা হলো সরকার চায় বাকশালী কায়দায় দেশকে শাসন করার জন্য, যার জন্য তারা 15তম সংশোধনী করেছে। আমরা বলেছি আমরা ক্ষমতায় আসলে এটা বাতিল করা হবে, কারণ হাইকোর্ট, তারা বলছে এটা হাইকোর্টের থেকে নির্দেশ দিয়েছে, যার কারণে তারা এই সংশোধনীটা আনছে। হাইকোর্ট কামস আন্ডার পার্লামেন্ট, নট পার্লামেন্ট কামস আন্ডার হাইকোর্ট। পার্লামেন্ট ইজ দ্য সুপ্রিম বডি, ল মেকিং বডি। আপনার বিচার বিভাগ হলো ইজ নট এ সুপ্রিম বডি, বিচার বিভাগটাও সংসদের অধীনে আসে। সুতরাং সংসদকে কখনো তারা ডাইরেক্টিভ দিতে পারে না যে তোমরা এই আইনগুলি করো, এটা অবৈধ, এটা বলতে পারে না। সরকার যদি কোনো আইনের ব্যাখ্যা চায় তাহলে অবশ্যই তারা আইনের ব্যাখ্যাটা দেবে, এটা ভালো, এটা মন্দ, এটা এরকম হলে ভালো হতো, কিন্তু ডাইরেক্টিভ দিতে পারে না। এখন কিন্তু 15তম সংশোধনের মাধ্যমে বাকশালের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আপনাকে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, একজন দর্শকে প্রশ্ন করেছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে 1987 সালে বলা হয়েছিল লালদিঘি পাড়ে ময়দানে মিটিংয়ে, যারা এর সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণ করবে তারাই হবে জাতীয় বেঈমান। ওই দিন কিন্তু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, আমরা বয়কট করেছিলাম। আওয়ামী লীগ কিন্তু জামায়াতকে সাথে নিয়ে, বগলের মধ্যে নিয়েই নির্বাচন করেছিল। সুতরাং যারা প্রশ্ন করে তাদেরকে এই তথ্যগুলিও জানা উচিত। শুধু বিএনপির পিছনে লাগবে এটা তো ঠিক না। যে বা যারাই দোষ করে তাদেরকে আমাদেরকে পিন পয়েন্ট করতে হবে। পিন পয়েন্ট করে দেশে যে প্রচলিত আইন আছে সেই আইনের অনুযায়ী বিচারের ব্যবস্থা করতে হবে। কিন্তু আপনি ক্ষমতায় আছেন, আপনার সব লোকগুলিকে আপনি ক্ষমা করে দিলেন, আর বিএনপি নাই বা অন্য কোনো দল নাই, আমার এলডিপি ক্ষমতায় নেই, আমাদের বিরুদ্ধে মামলা হবে, এটা তো হতে পারে না। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তো অত্যাচার করেছে আওয়ামী লীগের উপর। 21 আগস্টে গ্রেনেড হামলা মেরে বর্তমান প্রধানমন্ত্রীকে এবং আওয়ামী লীগকে শেষ করে দিতে, এটা অবশ্যই দুঃখজনক ঘটনা। আমি বলবো না যে এটা যে বা যারাই করেছে, কে করেছে আমি বলতে পারবো না। যে বা যারাই করেছে এটা কোনো ভালো জিনিস না, এবং ইসলাম ধর্ম এটা গ্রহণ করে না। আমাদের কাজ হলো সৃষ্টির সেবা করা, আল্লাহর সৃষ্টি যে আছে এটা সেবা করা, এটাকে ধ্বংস করা নয়। বিশেষ করে যারা রাজনীতিতে আছেন তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত হওয়াটা মোটেই কাম্য নয়। কারণ আমরা হলাম সমাজকে শান্তি দেওয়ার জন্য, আমরা কাউকে হত্যা করার জন্য নয়। সুতরাং আপনি যদি মনে করেন আমি এটা সমর্থন করি, না, মোটেই না, আমি কোনো অবৈধ কাজ। হ্যাঁ, আমি বলছি যে বিএনপির সময়ে আপনি দেখেন বেশ কিছু হত্যাকাণ্ড ঘটেছে। আহসানুল্লাহ মাস্টার সাহেবকে হত্যা করা হয়েছে, কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়েছে, 21 আগস্টে গ্রেনেড হামলা, মানে একের পর এক। এরপর আপনার 64টা ডিস্ট্রিক্টে একই সাথে বোমা হামলা হয়েছে। হ্যাঁ, আমি আপনার সাথে এটা আমি দ্বিমত করি না, কারণ আমি দেখেছি তখন বেগম খালেদা জিয়া অপারেশন ক্লিন হার্ট নামে সন্ত্রাসের বিরুদ্ধে তিনি
দাঁড়িয়েছিলেন, অপারেশন ক্লিন হার্ট তিনি করেছিলেন। খালেদা জিয়ার আন্তরিকতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না, কিন্তু আওয়ামী লীগের তুলনামূলক আপনি যেটা বলছেন, আওয়ামী লীগের সময় আপনি দেখুন বিএনপির শুধু এই আপনার চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক সাহেবকে পুলিশ পিটিয়েছে না, শুধু ফ্লোরে ফেলে বুট দিয়ে লাথি দিয়েছে। এটা শুধু জয়নাল আবেদিন ফারুককে পিটায়নি, বাংলাদেশের 16 কোটি লোককেই পুলিশ পিটিয়েছে। তো সরকার তো কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। বিডিআরে খুবই ব্রিলিয়েন্ট অফিসার, 57 অফিসার্স ওয়ার কিল্ড, ব্রুটালি মার্ডার্ড, বাট গভর্নমেন্ট কোনো কিছু করে নাই। গভর্নমেন্ট গিয়ে যোগাযোগ করছে সিপাহীদের সাথে, 3 দিন পর্যন্ত বিদ্যুৎ ছিল না। কেন বিদ্যুৎ ছিল না? সরকার যখন কথা বললো সিপাহীদের সাথে কথা বললো, কিন্তু কোনো অফিসারের খোঁজ খবর নিল না। বিডিআরের ঘটনা আসলেও কি, আসল ঘটনাটা কি? এটা তো বের হবে না, আমরা অবশ্যই বের হবে। কিভাবে বের হবে? জনগণের কাছে তথ্য আছে। আপনি খুব ভালো জানেন অলি আহমেদ সাহেব যে রাষ্ট্রের কিছু কিছু ব্যাপার স্যাপার বের হয় না। আমার মনে হয় এই ঘটনাটা সত্য বেরিয়ে আসবে। জনগণের কাছে তথ্য আছে, এই তথ্যগুলি বেরিয়ে আসবে। যারা অনেকে জড়িত ছিল তাদেরকে হার্ট অ্যাটাকের নামে হত্যা করা হয়েছে, আসল জিনিসটা যেন বের না হয়। তবে আপনি মুসলমান হিসাবে এটাই আমরা বিশ্বাস করি, সত্যের জয় অনিবার্য এবং সত্য উদ্ঘাটিত হবেই। না হলে কেউ আল্লাহকেও মানত না, রসুলকেও মানত না। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকে হোক কালকে হোক সত্যটা বেরিয়ে আসবে এবং এটারও একটা সুষ্ঠু সমাধান হবে। তবে আমাদেরকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে, কারণ প্রতিহিংসাকে জন্ম দেয়। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এই জনগণের জন্য আমরা কি করছি বা কি করব, দেশের জন্য আমাদের একটা পরিকল্পনা থাকতে হবে, একটা স্বপ্ন থাকতে হবে। সেটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। এটা প্রথম শর্তটা হলো রাজনীতিবিদদেরকে সততার উদাহরণ রাখতে হবে এবং বিচার বিভাগকে দলীয় কর্মকাণ্ডের ঊর্ধ্বে রাখতে হবে, প্রশাসনকে দলের প্রভাব মুক্ত করতে হবে। কারণ এই প্রতিষ্ঠানগুলি যদি সঠিকভাবে কাজ না করে দেশ কখনো এগিয়ে যেতে পারবে না। আমি বিশ্বাস করি আগামীতে অবশ্যই 6 মাস পরে কেউ না কেউ আসবে এই কাজগুলিতে হাত দেবে। আপনি কি বলতে চাচ্ছেন দেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন গরিব মানুষের হৃদয়ের কান্না নিশ্চয়ই শুনেন এবং আল্লাহ সাড়া দেবেন। অপেক্ষা করেন। আপনি দেশে সৎ রাজনীতিবিদদের কথা বলছেন, কয়জন অলি আহমেদ আছেন বিএনপিতে? আপনি আমাকে দেখেন। কয়জন অলি আহমেদ আছেন আওয়ামী লীগে? আপনি আমাকে দেখেন। আমি এই ব্যাপারে বলতে চাই না। তবে দেশ পরিচালনার জন্য 50 জন, 60 জন, 70 জনের মন্ত্রিসভা প্রয়োজন নেই। আমি হলে কিন্তু দেশটাকে প্রদেশ ভাগ করে দিতাম। আমার কাছে যদি ক্ষমতা থাকতো আমি প্রত্যেকটা বিভাগকেও আলাদা প্রদেশ করে দিতাম এবং অন্যান্য জায়গাগুলি নিয়ে সমন্বয় করে 12 থেকে 13টা প্রদেশ করে দিতাম। প্রদেশ করে দিয়ে নিজের এলাকাগুলি গড়ে তোলার জন্য ওই এলাকার লোকজনকে দায়িত্ব দিতাম। তাহলে আপনার ক্ষমতার রিয়েল সেন্সে ডিসেন্ট্রালাইজ হতো এবং প্রত্যেকটা বিভাগের মধ্যে একটা স্টেটের মধ্যে কম্পিটিশন হতো। এখন কিন্তু একটা পিয়নের জন্য আপনাকে ঢাকায় এসে বসে থাকতে হয়, যে কোনো জিনিসের জন্য আপনাকে ঢাকায় এসে বসতে হয়। আজকে ঢাকার অবস্থাটা কি? আমি যখন ঢাকায় বসবাস শুরু করি 1975 সাল থেকে, তখন রাস্তাতে 1000 লোকও ছিল না। এখন কিন্তু লক্ষ লোকের উপরে যে কোনো স্ট্রিটে গেলে আপনি পাবেন। হাঁটারও কোনো সুযোগ নেই, বাজারে যাওয়ারও কোনো সুযোগ নেই, কারণ আপনি এতগুলি লোককে ধাক্কা দিয়ে বাজারে ঢোকার কোনো সুযোগ নেই। এই ঢাকার উপর